ঠাকুর বলছেন এই খড়ম দুটো তুমি তাহলে নিয়ে যাও, খড়ম দুটো রিপেয়ার করে মানে সারিয়ে নিয়ে আসো আর কি। ঠাকুরের ভাইজি বলছে আপনি তো মশাই খুব কৃপা পেয়েছেন ঠাকুরের, আপনি খুব ভাগ্যবান, আপনি গিয়ে বাড়িতে গিয়ে ওই পাদুকাকে ঠাকুর মনে করে পুজো শুরু করুন। থাকতেন আর লক্ষ্মী মা এই রান্না করতো, আর ওই ফ্যামিলি সব খেত, আর মাকে ভোগ দিতেন, বলতো শাক তো শুকটা দিলাম দিলাম বড়ি ভাজা, আনন্দে ভোজন করো রাখালেরই রাজা। আমার যে ঠাকুরটা সে বোধহয় 3-4 বছরের ছিল, খেতেও ঠিকমতো পারতো না। সারদামণি তার কোলে বসিয়ে ওই কলমি শাক চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছে। গিয়ে বলছেন যে এখানে ঠাকুর এসে বসে ধ্যান করতেন এই শ্মশানের মধ্যে বটগাছের তলায়, এ তো স্বয়ং ঠাকুর বলে ওই বটগাছটাকে নেতাজি সুভাষচন্দ্র বোস জড়িয়ে ধরেছিলেন। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। 19শে ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 191তম শুভ আবির্ভাব তিথি। ওই পবিত্র দিনে আমি গিয়েছিলাম বরানগরের এমন একটি বাড়িতে যেখানে আজও পরম শ্রদ্ধায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পাদুকা পূজিত হয়। বাড়িটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চিকিৎসক মণ্ডলীর অন্যতম কবিরাজ মহেন্দ্রনাথ পালের বাড়ি। কবিরাজ মহেন্দ্রনাথ পাল ছিলেন ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য। মহেন্দ্রনাথ পালকে ঠাকুর মহেন্দর বলে ডাকতেন। কথামৃত এবং শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে লেখা অন্যান্য গ্রন্থে কবিরাজ মহেন্দ্রনাথ পালকে উল্লেখ করা হয়েছে সিথির মহেন্দ্র কবিরাজ বা সিথির কবিরাজ নামে। তার পূর্বে একটি বাড়ি ছিল সিথিতে এবং তারপরে তিনি এই 7 নম্বর ময়রাডাঙ্গা রোডে চলে আসেন। তার বাড়িটি এখনও এখানে রামকৃষ্ণ পাদুকা ভবন নামেই খ্যাত। সিথির মোড় থেকে ব্যানার্জিপাড়াগামী অটোতে সহজেই পৌঁছে যাওয়া যায় এই পাদুকা ভবনে, এবং বরানগর পাটবাড়ি থেকেও অত্যন্ত কাছে এই স্থানটি। আলমবাজার মঠও কিন্তু এই পাদুকা ভবন থেকে খুবই কাছে অবস্থিত। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। আমি এখন যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটি কবিরাজ মহেন্দ্রনাথ পালের বাড়ি। এই মহেন্দ্রনাথ পালকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে কিন্তু তার পাদুকা দিয়েছিলেন, এবং সেই পাদুকা সেই সময় থেকে আজও অবধি এই বাড়িতে কিন্তু পূজিত হচ্ছে। এই দর্শন কিন্তু খুবই দুর্লভ, একেবারে ঠাকুরের চরণ পাদুকার দর্শন পাওয়া, যেটি তিনি নিজের হাতে দিয়েছিলেন। তার সেই কবিরাজ, যাকে ঠাকুরের বিভিন্ন গ্রন্থে সিথির কবিরাজ বলে উল্লেখ করা রয়েছে। এছাড়াও শ্রী মা কিন্তু এই পাদুকাকে পূজা করার, তাদের বাড়িতে রাখার অনুমতি দেন স্বয়ং। সমস্ত ঘটনা পরিবারের যারা বর্তমানে আছেন তাদের থেকে আপনাদের জানাবো। সাথে থাকবেন। এই দর্শন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের প্রাকট্য দিবসে কিন্তু খুবই দুর্লভ দর্শন। তবে আসুন আমরা দর্শন করে নিই এবং জেনে নিই এই পাদুকা ভবনের ইতিহাস। 1884 সাল নাগাদ ঠাকুরের চিকিৎসার দায়িত্বে ছিলেন কবিরাজ মহেন্দ্রনাথ পাল। সেই সময়ই ঠাকুর অত্যন্ত অহেতুকী কৃপা বর্ষণ করেছিলেন এই কবিরাজের উপর। কবিরাজ মহেন্দ্রনাথ পালের এই গৃহে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভাইজি লক্ষ্মী দিদি অর্থাৎ লক্ষ্মী মাও কিন্তু এসে বহুদিন ছিলেন। লক্ষ্মী দিদি শ্রী মায়েরও অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। শ্রীমা যখন কামারপুকুরে থাকতেন তখন তিনি শ্রী মায়ের নিত্য সঙ্গিনী ছিলেন। ঠাকুর তাকে ভালোবেসে যুগল লক্ষ্মী বলতেন, কারণ তিনি ছিলেন একদিকে গৃহিণীর মতো লক্ষ্মী আর সন্ন্যাসিনীর মতো ত্যাগী। ঠাকুর মোটে 2 বার এই কবিরাজ মহেন্দ্রনাথ পালের গৃহে পদার্পণ করেছিলেন। প্রথমবার তিনি যখন খুবই অসুস্থ, অর্থাৎ 2 বারই যে এসেছিলেন,
সেই দুইবারই কিন্তু 1886 খ্রিস্টাব্দে, অর্থাৎ যে বছর ঠাকুর লীলা সম্বরণ করেছিলেন। তিনি তখন খুবই অসুস্থ। কাশীপুর উদ্যানবাটি থেকে মা ভবতারিণীকে দেখার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বর যেতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় এই দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে ফেরত আসার সময় বরানগর নন্দী বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখার ইচ্ছে তার প্রকাশ করেছিলেন। সেই জগদ্ধাত্রী মাকে দর্শন করে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় ঠাকুর প্রথমবার এই বাড়িতে তাকে নিয়ে আসা হয়, যেহেতু তার চিকিৎসক ছিলেন কবিরাজ মহেন্দ্রনাথ পাল। এবং এই যে স্থানটি আপনারা দেখছেন, যেখানে ঠাকুরের বর্তমানে পূজা হয়, মন্দির রয়েছে, সেই স্থানটি তখন মাটির ছিল এবং উপরে টিনের চাল ছিল। এই স্থানটিতেই কিন্তু ঠাকুর প্রথমবার এসেছিলেন, এসে তাকে বসানো হয়েছিল। এবং ওই 1886তেই আরও একবার ঠাকুর এই গৃহে পদার্পণ করেছিলেন। আসুন আমরা এই বিষয়ে সবিস্তারে জেনে নিই অমিতাভ কুণ্ডু, যিনি এই পরিবারের পৌরোহিত্য করেন, তার কাছ থেকে। বিষয়ে যদি একটু কিছু বলেন। পাদুকা বলতে প্রথমেই আগে ঠাকুরের পাদুকার কথা। পাদুকা মানেই চরণ বা খড়ম। এবার ঠাকুর খড়ম ব্যবহার করতেন কি না এই নিয়েই প্রথম একটা প্রশ্ন উঠবে বা উঠেছে অনেক জায়গায়, এমনকি রামকৃষ্ণ মঠ মিশনের তরফ থেকেও উঠেছে। তাই সেটার তথ্য আমরা পাচ্ছি আলমবাজার মঠের থেকে। এবং এই বাড়ির বিখ্যাত তার কারণ হচ্ছে পাদুকা ভবন বলে। তার কারণ এই ভবনে ঠাকুর দুবার মানে ঠাকুরের চরণধুলি ধন্য হয়েছে। এটা হচ্ছে ঠাকুরেরই একজন মানে গৃহী ভক্ত। তিনি ঠাকুরের চিকিৎসক ছিলেন, তিনি কবিরাজ বসাই নামে। ঠাকুরের কিন্তু মহেন্দ্রনাথ নামে 3 জন ভক্ত রয়েছেন। একজন মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি হচ্ছেন কথামৃতের রচয়িতা। একজন হচ্ছেন মহেন্দ্রনাথ সরকার, তিনিও ঠাকুরের ডাক্তারবাবু ছিলেন, কিন্তু তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন। আর মহেন্দ্রনাথ পাল মানে এই বাড়ির যিনি প্রতিষ্ঠা পুরুষ বা প্রাণ পুরুষ বলা যায়, এবং এই বাড়ির যিনি মালিক মানে যার বাড়িতে ঠাকুর এসেছিলেন, ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন, তিনি হচ্ছেন মহেন্দ্রনাথ পাল। হ্যাঁ, তা এই বাড়িতে এই পথটা ছিল যে আমাদের মহারাজা নন্দকুমার রোড, তখন এটা নাম ছিল রানী ভিক্টোরিয়া রোড। এবং এই পথেই কিন্তু ঠাকুর যাতায়াত করতেন মা ভবতারিণীর মন্দির থেকে উদ্যানবাটিতে। তখন ঠাকুর থাকতেন উদ্যানবাটিতে, যেহেতু শারীরিক অসুস্থতার জন্য উদ্যানবাটিতে থাকতেন। এবং এই রকমই একটি সময় দক্ষিণেশ্বরে থাকাকালীন কিন্তু এই পাদুকা মানে মহেন্দ্রনাথ পাল লাভ করেছেন। সেটি একটা মানে সুন্দর একটি ঘটনা যদি একটু বলছি। সেদিনকে মানে স্বামীজি সহ মোটামুটি ওনার সমস্ত পার্ষদ ভক্তরা যারা যারা মানে নরেন্দ্রনাথ ছিলেন, রাখাল মহারাজ ছিলেন, কেশবচন্দ্র ছিলেন, সকলেই বসে আছেন। এবং তারা যেহেতু ঠাকুরের প্রচণ্ড অন্তরঙ্গ, তারা গান শোনাতেন, ঠাকুর তাদের গান শোনাতেন। তারা একদম ঠাকুরের সামনে মানে চরণের সামনে বা একদম তার তক্তবর্ষের সামনে বসতেন। আর উনি একটু পেছনের সারিতে থাকতেন এবং ওনাকে মানে একটু নাস্তিক প্রকৃতির ডাক্তাররা যেমন হন আর কি, সেই জন্য উনি ভাবতেন বোধহয় ঠাকুর আমাকে অতটা ভালোবাসেন না, অতটা পছন্দ করেন না, এইরকম একটা কিন্তু ঠাকুর কিন্তু আদৌ যারা একটু নাস্তিক বলছে, যেমন একদম বলতে গেলে প্রথম নরেন্দ্রনাথেরই নাম করতে হয়, বা ঠাকুরের যারা ষোড়শ পার্ষদ, তারা প্রত্যেকেই ভীষণ যুক্তিবাদী, যুক্তিনিষ্ঠ, যুক্তি ছাড়া কথা বলতো না। তারা এত ধার্মিক, এত মানে এইরকম পুজো আচ্ছা অতটা বিশ্বাসও করতেন না। তারা ব্রাহ্ম মতে চলে যাচ্ছিলেন অনুপ্রাণিত হয়ে। পরবর্তীকালে ঠাকুরের সান্নিধ্যে এসে তারা এইরকম অন্য একটি সম্পূর্ণ সংঘ গঠনের পরিকল্পনা করে। যাই হোক, এবার সেই দিন উনি ভাবছেন বোধহয় ঠাকুর আমাকে ভালোবাসছেন না, কাছে যেতে পারছি না। কিন্তু সেই দিন উনি একদম ঠাকুরের চরণতলে গিয়ে পৌঁছে গেলেন মহেন্দ্রনাথ পাল। কি হলো না, ঘটনাটা পেছন দিকে একদম বসে আছেন, বলছে তুমি উঠে এসো। সামনে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠানোর পর ওনাকে একদম পায়ের সামনে বসিয়েছেন। বসিয়ে বলছে, দেখো তো আমার এই বাঁ পাটা টিপে, বাঁ পাটা না বা একটু কিছু সমস্যা হয়েছে মনে হচ্ছে। তা ঠাকুর বাঁ পাটা তুলে একদম কবিরাজ মশাই কোলের ওপরে রাখলেন, বেশ করে পরীক্ষা নিরীক্ষা করলেন, বললেন না আপনার পায়ে কোনো সমস্যা নেই। আবার ডান পাটা তখন একদম নিজে থেকেই কোলে তুলে দিলেন। দিতে বলছেন যে আবার উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, বলছেন যে না আপনার তো পায়ে কোনো সমস্যা দেখছি না। তাহলে দেখো তো ওই খড়ম দুটোতে কিছু সমস্যা হলো কি না।
তখন ও খড়ম দুটো উনি নাড়িয়ে দেখছেন, খড়মের যে নাট দুটো, এই যে একটু পাদুকাটা দেখা, এই নাট দুটোর কোনো একটি, এখন কিন্তু সমস্যা কিছু নেই, সেই সময়টা নাটের একটু সমস্যা ছিল। এই সেই পাদুকা, তা সেই নাট দুটো ঢকঢক করছিল, এবং যে কারণে ঠাকুর পড়তে গেলে হোঁচট খাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, এই সমস্ত কারণের জন্য ঠাকুর বলছেন এই নাট খড়ম দুটো তুমি তাহলে নিয়ে যাও, খড়ম দুটো রিপেয়ার করে মানে সারিয়ে নিয়ে আসো আর কি। এবং এতেও তিনি একটু মানে লজ্জিত বোধ করছেন, যেহেতু তিনি ডাক্তারবাবু, কবিরাজ মশাই, আমাকে পাদুকা দিলেন, আমি পাদুকা বয়ে বয়ে বাড়ি নিয়ে যাব। তো এইরকম যখন ওনার একটা হচ্ছে, তখন উনি যখন বাড়ি নিয়ে এসেছেন, তখন ওনার পত্নী বলছে এই কি সৌভাগ্য তোমার, আজকে মানে ঠাকুরের পাদুকা আমাদের বাড়িতে এসেছে, কত বড়। উনি বুঝতে পারছেন যে উনি পরমহংসদেব, কিন্তু তখন উনি বুঝতে পারলেন যে আজকে কত বড় সান্নিধ্য আমি লাভ করলাম। আমি ভাবতাম যে আমি নাস্তিক প্রকৃতির মানুষ বলে হয়তো উনি আমাকে স্নেহ করছেন না, কাছে টেনে নিচ্ছেন না। পরবর্তীকালে সেই কবিরাজ মশাইকেই এত মানে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিলেন, ওনাকে মানে দীক্ষা তো দিলেনই, এবং গৃহে থাকলে উনি হয়তো সন্ন্যাস গ্রহণ করেননি, সন্ন্যাসী স্বামীজির মতো অন্যান্য পার্শ্বদের মতো সন্ন্যাস ধর্মে হননি, সংসার ধর্ম নিয়ে থেকেছেন, কিন্তু উনিও দীক্ষা দিতেন, উনিও একটাও এই বাড়িতেই থাকতেন, বসবাস করতেন। দীক্ষা দেওয়া, এই পাদুকাকে কিভাবে মানে মানুষের কাছে, ভক্তের কাছে নিয়ে যাওয়া যাবে, বাড়ি বাড়ি নিয়ে যাওয়া, ভক্তের কাছে, ভক্তের পূজা যাতে ঠাকুর পান, সেই জন্য বিভিন্ন স্থানে, বিভিন্ন তীর্থক্ষেত্রে, যেমন পানিহাটিতে, যে কোনো যেখানে মহাপ্রভু এসেছেন, যেসব জায়গায় ঠাকুর গেছেন, ঠাকুর মানে ঠাকুরের পদধূলি ধন্য, সেই সব স্থানে যখন উৎসব হয় আমাদের এখানে আনা হয়। তারা এসে বলেন যে পাদুকা নিয়ে যাব, আমাদের বাড়ির, এনাদের বাড়ির যারা আছেন গৃহিণীরা, তারাই নিয়ে যান, পাদুকা নিয়ে যান, নিয়ে গিয়ে হ্যাঁ। আমি এইবার যে মহেন্দ্র কবিরাজ ঠাকুরকে চিকিৎসা করতেন, ওনার জ্যেষ্ঠ পুত্রের নাতনি। হ্যাঁ, এই আমার পরিচয়। আর পরিচয়, আমি ঠাকুরের ভক্ত। হ্যাঁ, আমার নাম হচ্ছে চন্দনা দে। আচ্ছা, এবার ঠাকুরের কথাই বলি। কবিরাজ মশাইকে 1884 সালে ওই যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন উনি, তখন পাদুকা দিয়ে বললো যে মাহিনী, আমার খড়মটা নড়নড় করছে, একটু সারিয়ে দেবে তো। তখন কবিরাজ মশাই কী করলে, খবরের কাগজ নিয়ে ওটা জড়িয়ে পাশেই রেখে দিল। তারপরে ঠাকুর কথা শুনে তারপরে পাদুকা নিয়ে এসে ঠাকুর ঘরের কুলুঙ্গিতে রেখে দিল। হ্যাঁ, রেখে দেওয়ার পরে ঠাকুর 1886 খ্রিস্টাব্দে দেহ রাখলেন। তার 1 বছর পরে ওই কবিরাজ মশাই ভাবলেন যে এই পাদুকা কী করব, এই পাদুকা কি গঙ্গার জলে ফেলে দেবো, না কামার পুকুরে যাই, সেখানে মা আছেন, সারদা মা আছেন, লক্ষ্মীমণি দেবী মানে ঠাকুরের ভাইজি উনি আছেন। ওখানে গেল কবিরাজ মশাই, তখন তার ওই 2 পুত্রকে নিয়ে, বড় আর মেজ পুত্রকে নিয়ে কামার পুকুরে গেল, গিয়ে খাওয়া দাওয়া করলো। সেখানে কি খেলো, ভাত, কলমি শাক, মা রান্না করলেন, সারদামণি ওই খেলেন। আমার যে ঠাকুরদা, সে বোধহয় 3-4 বছরের ছিল, খেতেও ঠিকমতো পারতো না। সারদামণি তার কোলে বসিয়ে ওই কলমি শাক চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হলো, দাওয়ায় বসে এবার সবাই রয়েছে। তখন কবিরাজ মশাই সারদামণি তারপরে ওই ঠাকুরের ভাইজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর তো আমাকে পাদুকা দিয়ে গেছেন, সেই পাদুকা কি আমি গঙ্গার জলে ফেলে দেবো, না এখানে দিয়ে যাব কামার পুকুরে? তখন ঠাকুরের ভাইজি বলছে, আপনি তো মশাই খুব কৃপা পেয়েছেন ঠাকুরের, আপনি খুব ভাগ্যবান। আপনি গিয়ে বাড়িতে গিয়ে ওই পাদুকাকে ঠাকুর মনে করে পুজো শুরু করুন। সেই থেকে ঠাকুর পুজো হয়ে আসছে, আজও পুজো হচ্ছে। সকালবেলায় মোটামুটি 7টায় খুলে যায়, 8টা নাগাদ, 7টা, 7:30, 8টা নাগাদ খোলে, আর 12:30 পর্যন্ত দুপুরবেলায় ভোগ হওয়ার পর বন্ধ হয়ে যায়, বিশ্রামে রাখা হয় ঠাকুরকে। আর তারপরে আবার বিকেলবেলায় 4টে নাগাদ খোলা হয়। এটা একদম আরতিটা হয়, আরতি হয়ে যাওয়ার পর আবার বেশ মোটামুটি 8:30, 9টা অবধি খোলা থাকে, দর্শন করতে পারবে। নামটা বলো। আমার নাম সন্ধ্যা পাল।
কবিরাজ মশাই নাথ আমি বউ। একটু ইন্টারাপ্ট করছি। নাথ বউ। তুমি একটুখানি বলো না, ওই যে তুমি না কবিরাজ মশাই ছিলেন, কবিরাজ মশাইয়ের পত্নীকে তুমি মশাই চুল মা- বেঁধে দিতে, চুল আমানি করে দিতে, চুল কেটে দিতে, পায়ের নখ কেটে দিতে, হ্যাঁ। বলে একটু বলো। উনি খুব ওই সেবা যে- করেছেন। ওই যে কবিরাজ মশাই স্ত্রীকে উনি খুব মা ঠ্যাং ছড়িয়ে আছে আমার কবিরাজ মশাই স্ত্রী নখ কেটে দিচ্ছে। যেমন দশমীতে আমরা বাড়ি বাড়ি যাই, তা এই কবিরাজ মশাই ফ্যামিলি ওই ছেলে পোলের ছোট নিয়ে কবিরাজ মশাই যেতেন। তারপর বেলুড় মঠে ঠাকুর মা এলেই খবর পেয়েই এখান থেকে কবিরাজ মশাই যেতেন, বন্ধুও যেতেন। তার নাম হচ্ছে বিপিন বিহারী সাহা, সে যেতেন। তা গেছে বিরাট ওখানে গেছে মাকে দেখতে, এইবার ফিরবে, তা কিছু থাকতে চাইছে না, চুরাচ্ছে না। মা বলছে হ্যাঁ বাবা, সীমা বলছে বাবা এই বিরাট ঝড় উঠেছে, এই কি করে তোমরা যাবে? এই বলে না, আমি এই আপনার পায়ের ধুলো নিচ্ছি, নিয়ে আমার যাবো, আপনার আশীর্বাদে কিচ্ছু হবে না। হ্যাঁ, তা বলছে যে কিছু হবে না, ঝড় জল সব হবে। বললেন না, সে হচ্ছে যে এক গোয়ারে ছিল, বন্ধু হয়। তার মা যতক্ষণ বেলুড় মঠে ঘাটে আসে আশ্রম থেকে, ততক্ষণ মা গঙ্গার জলে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে। আর আমাদের এই পার থেকে ওপার যেখানে নৌকো থেকে দাঁড়ায়, সে দেখতে পাওয়া যায়। তা যেই দেখলে যে ওরা ফিরছে, মা তখন আস্তে আস্তে মাও আস্তে আস্তে চলে গেলেন। খুব ঝড় উঠেছে, নৌকো পার হবে না, তখন মা এসে ঘাটে এসে দাঁড়িয়ে রইলেন, পাহারা দিচ্ছেন। এবং যতক্ষণ না নৌকোটা এপারে এলো, মা ওখানে দাঁড়িয়ে রইলেন। হ্যাঁ, ততক্ষণ মা দাঁড়িয়ে রইলেন। তারপর দেখলেন ঝড় যখন কেটে গেল, বিপদ কেটে গেল, ওনারা পৌঁছে গেলেন। হ্যাঁ, নাচছে নাচছে। মানে ওই যে বিপদে ওনারা গেছেন মায়ের কাছে ছুটে, কিন্তু ওনারা ফিরবেন কি করে? আর ফিরতে পারছেন না, এবার থাকতেও পারবেন না ওনারা সাধুদের আশ্রমে, বাড়ি ফিরতেই হবে। তখন মা গিয়ে ঘাটে এসে দাঁড়ালেন পাহারা দিয়ে, যে ঝড় দাঁড় করিয়ে রাখলেন, ঝড়কে দাঁড় করিয়ে রাখলেন মা। নৌকো করে পার হয়ে গেলেন, তারপরে মা নিজের শাশুড়িকে কমলা বলে ডাকতেন। কমলার নাম কিন্তু ঠাকুরমণি দাসী, মা বলে ডেকেছিল মা কমলা। এই এখন আগে অনেক বলতে পারতাম, এখন আমরা এইগুলো ওনার কাছেই শুনেছি, ওনার কাছে। আর কাকু তো দেহ রেখেছেন ওইখানে। আর যখনই অনেকটা 6 মাস লক্ষ্মী মা শাস্ত্রী ঠাকুরের ভাইজি এখানে এসে 6 মাস করে থাকতেন। আর লক্ষ্মী মা এই রান্না করতো, আর ওই ফ্যামিলি সব খেত। আর মাকে ভোগ দিতেন, বলতো শাক তো শুকটা দিলাম বড়ি ভাজা, আনন্দে ভোজন করো রাখালেরই রাজা, বলে ভোগ দিয়ে নমস্কার করে করতে। এটা মোটামুটি এইখানে এই বাড়িতে মোটামুটি ঠাকুরের যারা 16 জন পার্ষদ ছিলেন, তারা প্রত্যেকেই এসেছেন। যারা মানে সারদা মায়ের দিক থেকে, মানে মহিলা শারদেশ্বরী মঠের ছিলেন, মানে তারা ঠাকুরের থেকে দীক্ষা নিয়েছেন। এবং প্রথম মহিলা সন্ন্যাসিনী ঠাকুরের থেকে সন্ন্যাস পেয়েছেন গৌরী মা, দুর্গা মা, গোলাপ মা, যোগিন মা, তারাও সবাই এই বাড়িতে এসেছেন। আর ওই যে কমলা দিদি, লক্ষ্মী দিদির কথা যে বলছেন, লক্ষ্মী দিদি হচ্ছে ঠাকুরের ভাইজি, মানে রামকুমার চট্টোপাধ্যায় যিনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা, তার কন্যা বাল্য বিধবা ছিলেন, এবং তিনি সর্বক্ষণই প্রায় শ্রী মায়ের সাথে থাকতেন। তিনি তাকেই আদেশ করেছিলেন, যেহেতু ঠাকুর আদেশ করে গিয়েছিলেন ঠাকুর দেহ রাখার পর, আর উনি মানে সারদা মা মানে কলকাতায় থাকতে পারবেন না, যেহেতু ওনার বসত ভিটে কামারপুকুরে, ওখানে তো ওনার কোনো বংশধর বা কেউ নেই সেই সময়। তা প্রদীপ জ্বালতে হয়, যে হিন্দু ঘরের নিয়ম থাকে, ঠাকুর একজন দেহ রাখার পর প্রদীপ জ্বালতে হয়, বা তার পরবর্তীকালে নারায়ণের সেবার দায়িত্ব নেওয়া ইত্যাদির জন্য মার কলকাতায় তখন সেই সময় থাকতে পারেন, পরবর্তীকালে আবার চলে আসেন। তা তখন মা আদেশ করেন, ওই যে বললেন যে না কথাটা উঠলো যে পাদুকাটা কি করবেন, উনি বললেন যে পাদুকাটা কি হবে, জলে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হবে, না রামকৃষ্ণ মিশন তো তৈরি হচ্ছে তাদের দিয়ে দেওয়া হবে, না কি করা হবে?
তখন মা আদেশ করেছিলেন এটা আপনাদের তোমাদের বাড়িতেই থাকবে। মানে শ্রীমা আদেশ করেছেন। হ্যাঁ, শ্রীমার আদেশেই এই বাড়িতে প্রতিষ্ঠা এবং বলেন যে তোমাদের বাড়িতে থাকবে এবং এটা স্বামীজিদের কাছে যারা থাকবে, মহারাজদের কাছে যে সমস্ত নিদর্শন, ঠাকুরের ব্যবহৃত জিনিস, মানে চরণের যে পা, ঠাকুর যাদের বাড়িতে যা যা দিয়ে গেছেন চটি চটি তো রয়েইছে, এইটা আপনাদের কাছে বা তোমাদের কাছে থাকবে। গৃহী যারা ভক্ত আসবে পরবর্তীকালে তারা তো একদম রামকৃষ্ণ মিশনের একেবারে অত সান্নিধ্যে চলে যেতে পারবে না, একদম মন্দিরের ভেতরে গিয়ে পাদুকা নিয়ে যাওয়া বা কারোর বাড়িতে পাদুকা যাবে, পুজো হবে, এভাবে তো মঠ মিশন অ্যালাউ করবে না। তখন এই বাড়িতে গৃহস্থে থাকবে, গৃহী ভক্তরা নিয়মিত আসতে পারবে, একেবারে ঠাকুরের কাছে আসতে পারবে, ঠাকুরকে নিয়ে যেতে পারবে, সেবা করতে পারবে। এই সুযোগ দানের জন্যই মা এই পরিকল্পনাটা মায়ের। ঠাকুর দুবার এসেছেন, ঠাকুর নিজে এসেছেন এবং এটা মানে এই স্থান এবং এটা কিন্তু তখন অবশ্য এটা ঠিক আছে, তখন এটা মাটির মেঝে ছিল আর ওপরটা হয়তো টিনের ছিল সম্ভবত, এরকমই শুনেছি আমি। তখন এরকম পাকা ছিল না, না না, এই ঠাকুর ঘরের ওপরটা পাটিল ছিল, মানে যে ঘরটা ছিল সেটা মাটির। মানে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যে গ্রন্থ তাতে 2 দিনের উল্লেখ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে এই বাড়িতে 2 দিন একদম এসেছেন, যে ডেট তারিখ দিয়ে ওখানে গ্রন্থে একদম উল্লেখ করা রয়েছে। এবং প্রথম দিন যেদিন আসেন সেদিনকে বলেছিলেন যে আমার খুব খিদে পেয়েছে, তখন বলে যে আমাকে তেলে ভাজা কি খাবেন, তখন আমি তেলে ভাজা খেতে ভালোবাসি, তেলে ভাজা। এবং ফাগুর দোকানের তেলে ভাজা ওনার খুব প্রিয় ছিল। মানে বরানগর ঠিক কালীবাড়ির পাশে, বরানগর বাজারে কালীবাড়ির পাশে এখনও আছে দোকানটা। এবং দেখবেন ওই দোকানের ছবি টাঙিয়ে লেখা রয়েছে এই দোকান থেকে ঠাকুর তেলে ভাজা খেতেন। তা সেই দোকানের তেলে ভাজা এনে দেওয়া হয়েছিল। তখন ওনার মানে ঠাকুমা বোধহয় সম্ভবত হবেন ওনাদের, মানে কবিরাজ মশাই স্ত্রী, পত্নীর কথা বলছি, উনি খুব সেবা যত্ন আপ্যায়ন করেছিলেন। কিন্তু যেহেতু সময় দিতে পারেননি বেশি, তখন ঠাকুর নিজেই বুঝতে পারছেন যে ওনার একটু অসুবিধা হচ্ছে, কেনা তেলে ভাজা কিনে এনে খাওয়ানো হচ্ছে। তখন ওনার মানে কবিরাজ মশাই, মানে আমাদের ঠাকুমা বলছে, স্ত্রী বলতে খারাপ লাগছে, তা বলছেন ঠাকুমা বলছেন আপনি আরেকদিন আসবেন, আমার হাতে খেয়ে যাবেন। তখন বলছে ঠিক আছে, লুচি, আলুর দম বা কিছু তেলে ভাজা তুমি নিজে বানাবে, একটু তরকারি নিজে বানাবে, সেগুলো আমি আরেকদিন এসে খেয়ে যাব। এবং সেটাও একদিন উনি এসেছিলেন, সেদিনকে উনি লুচি টুচি বানিয়ে দিয়েছিলেন, ঘরে করে দিয়েছিলেন, সেই দিনকে উনি খেয়েছিলেন। আর পাদুকার বিষয়ে যেটা, সেটা ওই দক্ষিণেশ্বরেরটা তো বললাম যে ওই দিনকে উনি সারানোর জন্য দিয়েছিলেন। আর প্রতিষ্ঠার ব্যাপারটা তখন সারদা মা নিজে নির্দেশ দেন, মা শ্রী মা নিজে নির্দেশ দেন যে লক্ষ্মী দিদি এসে এই বাড়িতে প্রতিষ্ঠা করবেন। কোনো মঠের মহারাজরা তখন করতে পারেননি। তার অন্যতম কারণ হচ্ছে বিবেকানন্দ সহ, স্বামীজি সহ অন্যান্য যত ভক্ত ছিলেন, কেউ বিভিন্ন কাজে মানে পরিব্রাজক হিসেবে ঘুরে বেড়াচ্ছেন, তীর্থে যাচ্ছেন, কেউ সেবা কার্যে যুক্ত হয়েছেন, আমেরিকায় যাবেন, এইরকম একটা সমস্ত চলছে। তখন মানে লক্ষ্মী দিদি ছাড়া সেরকম উপযুক্ত আর কাউকে মা পাননি যাকে পাঠিয়ে প্রতিষ্ঠা করার জন্য। এবং ঠাকুমা বলছিলেন না যে লক্ষ্মী দিদি আসতেন, নিজে ভোগ রান্না করতেন, ঠাকুরকে নিজে নিবেদন করতেন, নিজে পুজো করতেন, সমস্ত কিছু লক্ষ্মী দিদি নিজে করতেন। হ্যাঁ, ছড়া বলে বলে ওইসব কি ভালোবাসে, সুক্ত টুক্ত এইসব ছড়া বলে বলে এই সমস্ত খাওয়ানো হতো। এবং সেই লক্ষ্মী দিদির হাত ধরে ধরে এবার অন্যান্য ঠাকুরের যারা মানে মহিলা শিষ্যা ছিলেন, ওই যে বললাম দুর্গা মা, গোলাপ মা, যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, ওনারা আসা বেশি শুরু করলেন। এবার তারপর যখন এই মন্দির প্রতিষ্ঠা হলো আস্তে আস্তে, এবং মূর্তি প্রতিষ্ঠা অনেক পরে হয়েছে, প্রথমে চিত্রপটে পুজো হতো এবং মেন ওই পাদুকাই পুজো হতো। তারপরে যখন সন্ধান পান, মানে বিদেশ থেকে তারা সব ফিরেছেন, রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছে, বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়েছে, তারপর আস্তে আস্তে মহারাজদের যাতায়াতটা শুরু হয়েছে। এবং সেই কারণে আমরা অতটা পারফেক্টলি বলতে পারবো না যে কোন মহারাজ কোন সময়টা কোন সময়কালে এসেছেন, ডেট তারিখ, সেটা আমরা রামকৃষ্ণ, হ্যাঁ সেটা কিন্তু আলমবাজার মঠ আমাদের তথ্য দিতে পারেননি বলেই আমরা বলতে পারছি না, সঠিক প্রামাণ্য তথ্যটা হ্যাঁ দিতে পারিনি। কিন্তু এই যে 2 দিন এসেছেন বা ঠাকুর পাদুকা দিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে মহেন্দ্রনাথ পাল মহাশয়কে, সেগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের আলমবাজার মঠ তথ্য দিয়েছেন, আমাদের গ্রন্থ আছে, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে উল্লেখ আছে। কথামৃততে মহেন্দ্রনাথ পাল মহাশয়ের নাম কবিরাজ মশাই
বলিস দুজন যেহেতু ডাক্তার ছিলেন এবং অনেক কবিরাজ ওনার ছিলেন, চিকিৎসা করেছিলেন সেই সময়। শুনেছি কুমোরটুলি অঞ্চলের একজন কবিরাজ মশাই ওনাকে চিকিৎসা করতেন, সেই বাড়িতেও ঠাকুর গেছেন, সেখানেও মন্দির মতো তৈরি করা রয়েছে। তো সেই কারণে ওনাকে মানে পারফেক্টভাবে চেনার জন্য সিথির কবিরাজ বলে উনি সম্বোধন করতেন। যেহেতু সিথির মোড়ে থাকতেন উনি, এই বাড়িটা ওনার মানে ওনার প্রথম পত্নী মারা যান, মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহের পর এই বাড়িটা যৌতুক হিসাবে পেয়েছিলেন। এবং সেই পরবর্তীকালে আবার কখনো বলা হচ্ছে এই বাড়িতে ঠাকুর আসার পর মানে ওনার একটা মানে ওনার যেহেতু সন্তানাদি ছিল না, সেই সন্তানাদি লাভ করাতেও একটা ওনার পত্নীর এবং ওনার একটা বিশ্বাস ঠাকুরের প্রতি, যে অগাধ বিশ্বাস যে ঠাকুর নিজে এসেছেন, তারপরে ওনার সন্তান এসেছে, বংশরক্ষা হয়েছে, এই তারপর আস্তে আস্তে সেবা কার্য শুরু হয়েছে। হ্যাঁ, কবিরাজ মশাই বলছে যে কবিরাজ মশাই আমি আগে দেখেছে কবিরাজ মশাইকে, বলে কত তোর অভিমান হলো না, তুই আসিস নি কেন? তা চুপ করে দাঁড়িয়ে আছে, বললাম আসিস নি, আয় আয় আয়, তোর রাগ হয়েছে, তোকে সেদিনে প্রণাম করতে দিইনি, তোর রাগ হয়েছে। একজনকে পাঠিয়েছে, ওই ভবনাথকে দিয়েই পাঠিয়েছে। তারপর দিনই এসেছে, বলছে যে কবিরাজ না, বলছে ঠাকুর আমি একটা একজোড়া ধুতি দেবো। কবিরাজ মশাই বলছে ঠাকুরকে, বলে দেখ কবিরাজ আমাকে দুখানা দিস না, ও দেখতে পাচ্ছিস ভবনাথ ছেঁড়া একটা কাপড় পরে আছে, আমাকে তো সকলেই দেবে, একে কে দেবে, বরঞ্চ ওকে একটা দে, আমাকে একটা দে। ভবনাথকে। হ্যাঁ, ইনি হচ্ছেন দুর্গা মা। ইনি কিন্তু সারদা মঠের মানে প্রেসিডেন্ট মাতাজি হয়েছিলেন এক সময়, এবং এনার মাসি প্রথম সারদা মঠ প্রতিষ্ঠা করেন। তিনি হচ্ছেন গৌরীমা, এবং তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম মহিলা সন্ন্যাসিনী আর কি, প্রথম মহিলা। এবং এনার যে কাহিনীটা আছে, ইনি মানে এনার যে ইনি মা আর কি, তখন ওনার মাসি বলেন যে ওনার সন্তান হচ্ছিল না, মানে নিজের বোনেরই ছেলে মেয়ে হচ্ছিল না। তখন বলে যে দেখো আমি তো সন্ন্যাসিনী হয়ে গেছি। ওনারও একটা ইতিহাস আছে, উনি বাগবাজারের বেশ বড় জমিদার বাড়ির মেয়ে ছিলেন। এবার জমিদার বাড়ির মেয়ে হলে তখন কিন্তু ওনার একটু বয়স হয়ে গেলে তখনকার দিনে যা হতো না, সেই আর বিয়ে হবে না, জমিদার বাড়ির মেয়ে হলে হবে কি, আর বিয়ে দেওয়া যাবে না, মেয়ে বড় হয়ে গেছে। আর উনি একটুখানি আধ্যাত্মিক প্রকৃতির ছিলেন, ওনার শুনেছি ভট ঠড়ও হতো। তা উনি একদিনকে খুব উপলব্ধি করছেন যে ওনার বুকের ভেতরে একটা শিকল বাঁধা আছে এবং দড়ি ধরে কে যেন টানছে, খুব মোটা ধরনের একটা রশি ধরে টানছে। এবং উনি একদম পুরো বাগবাজার থেকে ওনার বাড়ি থেকে বেরিয়ে পড়ে পুজোর আসন থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন, একদম উন্মাদিনীর মতো হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে ছুটে একদম দক্ষিণেশ্বরে এসেছেন, এসে একদম পুরো ঠাকুর এরকম বসে আছেন কেদারার উপরে, আর ওনার পায়ে এসে মাথাটা ঠুকেছে। তখন বলছে কে তুমি? তখন বলছে যে আমি যে ধ্যান করি, জপ করি, এত পুজো আচ্ছা করি, আমি তো তোমার মুখটাই শুধু দেখতে পাই। তখন তুমি কে? তখন বলছে যে তুমি কে, আমি কে, তুমি এবার বোঝো। তখন ঠাকুর এই উত্তর দিচ্ছেন। তারপর আস্তে আস্তে ঠাকুরের সেবা করতে করতে, মায়ের হাতে হাতে সেবা করতে করতে ঠাকুর ওনাকে দীক্ষা দিলেন, সন্ন্যাসিনী করলেন, সন্ন্যাস দিলেন। দেওয়ার পর উনি প্রথম শারদেশ্বরী মঠ প্রতিষ্ঠা করলেন। আর ওনারই বোনের মেয়ে হচ্ছেন দুর্গা মা। এবং ওই ঘরে কিন্তু ইনি কবিরাজ মশাই, এই বাড়ির কবিরাজ মহেন্দ্রনাথ পাল। মশাই স্ত্রী এতে যাচ্ছে, কামারপুকুর যাচ্ছে, তখন এখন
ছোট ছেলে, কবিরাজ মশাই ছোট ছেলে, ওর এতে ছিল, পাপ ইয়ে ছিল, পেটে ছিল। তখন চান করে গিয়ে চান টান করে উঠছে, সেই সীমা বলছে, মা তুমি কি তখন আগেকার লোক তো, আপনার কি পোয়াতেই? তখন মা লজ্জায় মাথা হেঁটে, বলো না মা। বলছে, হ্যাঁ ওই রে, তুমি তো ভূতির কাল পার হলে, তোমার তো এই সন্তান থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার, হ্যাঁ থাকবে না। কি বললেন ওই জায়গাটা বুঝলাম? ভূতির খাল পার হয়েছেন উনি, খুঁটির তখন খাল, ওনার সন্তান খুঁটির ছিল খাল গর্ভে। পার হয়েছিল। ভূতির খাল। ভূতির সেটা উনি খাল। কাউকে লজ্জায় বলতে পারছিলেন না, কিন্তু মা হ্যাঁ। বুঝতে পেরে গেছেন। মা বলছে, তুমি কি পোয়াতি? তখন বলছে যে হ্যাঁ। বলছে, হ্যাঁ। এই রে, তুমি এই ভূতের, কারণ ভূতির খালের পাশে একটা শ্মশান আছে আচ্ছা আচ্ছা। বড় তা বলছে এবং ওই যে- শ্মশানে একটা বট গাছ আছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস গিয়ে ওই বট গাছটাকে জড়িয়ে ধরেছিলেন। গিয়ে বলছেন যে এখানে ঠাকুর এসে বসে ধ্যান করতেন এই শ্মশানের মধ্যে বট গাছের তলায়, এ তো স্বয়ং ঠাকুর বলে ওই বট গাছটাকে নেতাজি সুভাষচন্দ্র বোস জড়িয়ে ধরেছিলেন। এবং ওই ভূতির খালে ঠাকুর স্নান করতে যেতেন, মাছ ধরতেন। হয়তো ওনার বাড়ির পাশে একদম আমোদর নদী, আমোদর নদীর মাছই উনি বেশি ধরতেন বা ওখানে স্নান টান করতেন। কিন্তু ভূতির খালে হয়তো ওই শ্মশানে যাবেন, ওখানে ওই বট গাছটা নির্জন পরিবেশ, ওখানে বসে ধ্যান করতে জপ করতে সুবিধা হবে, ওখানে চলে যেতেন। এবার ওইখানে যেহেতু একদম ঠাকুর একদম গায়ে টাচ করে বসে থাকতেন, এ করতেন, টাচটা পাবে বলে বলতে এটা স্বয়ং ঠাকুর বলে, আমি তো অত ধ্যান জপ কিচ্ছু পারবো না, আমি একদম ওই বট গাছটাকে চেপে ধরি বলে একদম জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস জড়িয়ে ধরেছিলেন। ভূতির খাল কনিষ্ঠ পুত্র তখন মানে যে কবিরাজ মশাইয়ের স্ত্রী যে কমলা, তার তার পেটে, তার কনিষ্ঠ পুত্র পেটে ছিল। আচ্ছা। তা বলেছে সেই অবস্থায় ভূতির কাল পার হয়ে সারদামণির বাড়িতে গেছি। আমি পেট বেঁধে দিচ্ছি, তোমার বাচ্চা নষ্ট হবে ও না। আচ্ছা, এবার বলুন। তা আমার খুব শ্বশুর, হ্যাঁ। তারপরে তো বললো, তোমার পেটে হাত বুলিয়ে দিচ্ছি, দুধ ছাই কোনো দিন করবে না, তাহলে কিন্তু থাকবে না। তো আচ্ছা। এইবার বাচ্চা কাচ্চা হলো, সব অনেক বড় হয়ে গেল, এ হয়ে গেল। তারপর এখন সম্পত্তি নিয়ে বাবা মা যা হয়, এরা ভাই, তা ওরা একটু আমার কবিরাজ মশাই স্ত্রী একটু, মা তো একটু কথা বলেছিল, সেই কথা বলতে সে আর রইল না, সঙ্গে সঙ্গে ক্যান্সার দেখা দিল গলায়। আচ্ছা। সেই ক্যান্সারেই উনি মারা গেল। সে অনেক পরে হয়ে গেল, মারা গেল। আর সে যেন মারা গিয়ে যেন পাগলের আমাদের কাছেই শ্মশান আছে, সেখানে করে সে চিতায় হাত বলতো গিয়ে পুত্র শোকে। হ্যাঁ। মানে রাগ ঠাক অভিমান কিছু হয়তো হয়েছিল, পুত্রকে শাসন করেছে। সেইটা যেহেতু মা বলে গেছেন নিজের মুখে, তুমি ওকে দুচ্ছাই করবে না, অবহেলা করবে না, তাহলে কিন্তু থাকবে না। ওইটা কারণ একবার তো উনি বাঁচিয়েছেন, রক্ষা করেছেন ভূতির খাল থেকে, সেই বিপদ থেকে রক্ষা করেছেন, তার একটা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশটা উনি আর মানতে পারেননি, কারণ দেখছে সন্তান হয়তো কুপথে যাবে, বিপথে যাবে, আমি শাসন করি। শাসন করতে গিয়ে হয়তো কটু কথা বলে ফেলেছে, এবার তার জন্য ওনার গলায় দূর হো না দুধ চাই কি বলেছিল কথা, তখনই রোগ দেখা দিল ক্যান্সার। আর তারই পুত্র বধূ নাথ বউ হচ্ছে উনি। ওই ছোট ছোট যার কথা বলছে, উনি হচ্ছে নাত বউ। হ্যাঁ। ছোট ছোট মানে ওনার কনিষ্ঠ পুত্রের নাত বউ। আপনার নাম? আমার নাম শেফালি পাল। আমার শ্বশুরমশাইয়ের নাম তপেন্দ্রনাথ পাল। আচ্ছা। আর লক্ষ্মী দেবী আমাদের বাড়িতেই থাকতেন, আমাদের শাশুড়ির ঘরটাই লক্ষ্মী দেবী থাকতেন। আচ্ছা। আচ্ছা, কবিরাজ মশাই ঠাকুরের কাছে যেতেন, সেই রকমই গেছেন, বসে আছেন। এবার ঠাকুরের ভক্তদের ইচ্ছা হচ্ছে ঠাকুরের ফটো তুলতে, আচ্ছা। ঠাকুরের ফটো তোলা হবে। আর ঠাকুর তো ওরকম রসের ছিল, সঙ্গে সঙ্গে বাবু ভাই বসে পড়লো ফটো। হ্যাঁ, ঠাকুর ফটো তুললো। ফটো যে তুললো না, এই কাচের মন্দির আছে, হ্যাঁ। কাচের মন্দিরের ওইখানেই থাকতো উনি। ফটো তুলে দক্ষিণেশ্বর থেকে, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, খুবই না না খা অবিনাশ খা। অবিনাশ খান। হ্যাঁ। এবার ফটো তুলে বাড়ি নিয়ে চলে গেল। এবার যাওয়ার আগে বললো যে কত ফটোর কত, বলছে 10 টাকা। কবিরাজ মশাইকে ঠাকুর বলল
যে মাইন্দি 10 টাকা দাও তো। কবিরাজ মশাই পকেট থেকে বার করে ওই ফটোগ্রাফারকে, ফটো মাস্টার বলতো, ঠাকুর ফটো মাস্টারকে দিয়ে দিল। দেওয়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে 10-15 দিন হয়ে গেল, ফটো মাস্টার আর ফটো দিতে আসে না। তখন ঠাকুর কবিরাজ মশাইকে বললো, দেখো তো মাইন্দি, ও 15 দিন হয়ে গেল এখনো ফটোটা দিয়ে গেল না। বললো আচ্ছা ঠাকুর, যাচ্ছি। কবিরাজ মশাই এসে কাচের মন্দিরে করে তার বাড়িতে ডাকছে, খুললো। সে পায়ে একটা ন্যাংরা বেঁধে এলো, বললো পড়ে গেছি তো, পায়ে চোট লেগেছে, ওই জন্য যেতে পারিনি, দিয়ে দেবো 1 সপ্তাহ বাদে। কবিরাজ মশাই আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। ঠাকুর উনি বললো যে পায়ে চোট পেয়েছে, ওই জন্য দিতে আসতে পারিনি। তখন ঠাকুর আর একজন ভক্তকে তার সঙ্গে কাটালো, যাও তো ওকে ধরে নিয়ে এসো। ওই যে ফটো মাস্টার আসেনি, তাকে ধরে নিয়ে এসো। তাকে আবার গেল, সে আবার লাঠি ধরে এলো, বললো চলুন, আপনাকে ডাকতে ঠাকুর ধরে নিয়ে যেতে বলেছে। তখন ওই জোর করে ধরে নিয়ে গেল। ঠাকুর বলছে তখন, যখন গেল ফটো মাস্টার, বললো পায়ের যে খেটটিটা ওটা খুলে ফেলে ওই গঙ্গায় চান করে এসো। বলো না তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, পুত্র সন্তান হয়েছে, তাতে খরচা হয়ে গেছে 10টা টাকা, তুমি মিথ্যে কথা বললে কেন? বলে একটু বকতে বললো গঙ্গায় চান করে এসো। তারপরে বললো ঠিক আছে ঠাকুর, আমি 1 সপ্তাহ বাদে দেওয়ার পরে, ওদের ঠাকুরের ফটো দেয়া হয়েছিল কিনা জানি না, উনি মারা গেল। আমার মনে দেওয়া হয়ে গেছিলো, দেওয়া হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে উনি মারা গেল। ফটো মাস্টার, হ্যাঁ উনি, হ্যাঁ ফটো দেওয়ার না, সেটা জানা যায়নি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রিয় গৃহী ভক্ত কবিরাজ মহেন্দ্রনাথ পালের পরিবারের সদস্যদের কাছ থেকে আপনারা জানতে পারলেন অনেক জানা অজানা তথ্য। আপনারা এই পাদুকা ভবন সম্পর্কে কারা জানতেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। স্মৃতির মোড় থেকে ব্যানার্জিপাড়াগামী অটোতে আপনারা এই পাদুকা ভবন চলে আসতে পারেন, 7 নম্বর ময়রাডাঙ্গা রোড। আরও বিশদে জানতে গেলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে জানান আপনারা কারা কারা এই স্থানটি সম্পর্কে পূর্বে জানতেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।